নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে সেটা হচ্ছে বাংলা বিষয়ের উপর, আর ক্লাস 10-এর জন্য বিশেষ করে। আর এর মহত্বপূর্ণ এতটাই যে 10 তারিখে যে পরীক্ষা রয়েছে তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এর পূর্বে যে ঘর ও বাহির ভিডিওটি আপলোড করা হয়েছে এই চ্যানেলের মধ্যে, সেই ভিডিওটিতে আমরা লেখকের পরিচয়, সারাংশ আর এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর বা শর্ট প্রশ্নোত্তরগুলো জেনেছিলাম। এখানে এই ভিডিওই আমরা জানবো এর লং টাইপ প্রশ্নোত্তর, মানে অতি দীর্ঘ প্রশ্নোত্তরগুলো, ঠিক আছে। আর এখানে ভিডিওটা শেষ করবো, তার সাথে সাথে আমরা যে এর পরবর্তী যে আপনাদের যে টপিকস রয়েছে সেটা হচ্ছে বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগর যে বিষয় রয়েছে সেখানে গিয়ে আমরা অন্য একটা ভিডিওতে ওটার আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখনও পর্যন্ত যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে, যারা 10 ক্লাস মাধ্যমিক পরীক্ষা লিখবে, ঠিক আছে। তো যারা এখনও পর্যন্ত এর পূর্বের ভিডিওগুলো দেখেও নয়, ঠিক আছে, সেইগুলো দেখে নেবে। যেমন ভাগীরথীর উৎস সন্ধানে ভিডিও আপলোড করা হয়ে গেছে, আর এটারও প্রথম দিকের ভিডিওটা আপলোড করা হয়েছে। যেমন এই যে প্রশ্নগুলো রয়েছে যে আমাদের ভোগ বিলাসের আয়োজন ছিল না, তো এই রকম এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গেছে এর পূর্বের ভিডিওতে, তোমরা সেটা দেখে নিও, ঠিক আছে। এখনের এই ভিডিওতে আমরা আলোচনা করব এর যে দীর্ঘ টাইপ প্রশ্নোত্তর জেলা রয়েছে সেগুলো নিয়ে। তো কথা হচ্ছে যে ওইখানে কিছু প্রশ্ন বাকি ছিল শর্ট প্রশ্ন টাইপের, ঠিক আছে। তো মনে হয় 11 নম্বর 10 নম্বর পর্যন্ত হয়েছিল, এইবার 11 নম্বর থেকে আমরা আলোচনা করব। এখানে যে প্রশ্ন রয়েছে যে বড় হয়ে রবীন্দ্রনাথ যখন ছেলেবেলার দিকে একবার তাকাতেন তখন তার কি মনে হতো, সেই সময় তার কি মনে হতো না, বড় হয়ে কবি রবীন্দ্রনাথ তার ছেলেবেলার দিকে একবার যখন তখন তাকাতেন তখন তার মনে হতো হয়তো জগৎটা এবং জীবনটা একটা রহস্যই পরিপূর্ণ। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে কবির কোন কথায় মনে বিস্ময় ঔৎসুক্য জন্মাতো, ঠিক আছে। তো কবির কোন কথায় মনে বিস্ময় ঔৎসুক্য জন্মাতো? কবির শৈশবে তাদের বাড়ির দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পুঁতে রোজ জল দিতেন। এটা কেন দিতেন? তাদের একটা মনের মধ্যে আশা বা উৎসুক ছিল যে সেই বিচি থেকে গাছ হইতে পারে ও হতেও পারে, কথা চিন্তা করিয়া তার মনে বিস্ময় ঔৎসুক্য জন্মাতো। তো এটা ছিল তার উত্তর। এবারে 13 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে শৈশব অবস্থা কবি কোথায় ও কিভাবে নকল পাড়ার তৈরি করতে প্রবৃত্ত হয়েছিল, ঠিক আছে। তো শিশু রবীন্দ্রনাথের গুণ দাদার বাগানে কিড়িয়া মানে খেলার শৈল থেকে পাথর চুরি করিয়া এনে তার পড়ার ঘরে এক কোণে পাহাড় তৈরি করতে প্রবৃত্ত ছিলেন, ঠিক আছে। তো কি তৈরি করার জন্য? পাহাড় তৈরি করার জন্য, ঠিক আছে। কার কাছ থেকে এনেছিল? গুণ দাদার কাছ থেকে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে 14 নম্বরে যে কবি শিশুকালের কোন সময়টা এবং কোন উপলক্ষে কাঠের থাম পেতে ঝাড় টাঙানো হতো? তাইলে মাঘ মাসের মাঘ উৎসব উপলক্ষে তাদের উঠান চারিদিকে কাঠের থাম পুঁতে ঝাড় টাঙানো হতো। এবারে যে আরেকটা প্রশ্ন নেওয়া আছে সেটা আছে যে রবীন্দ্রনাথের শিশু মনের বিশেষ রেখাপাত করেছিল দৃশ্যটি। এই শিশু মনের রেখাপাত করেছিল দৃশ্যটি হচ্ছে কি না, রবীন্দ্রনাথের শিশু মনের রেখাপাত করেছিল ঘাট বাঁধানো পুকুরে সারাদিনের দৃশ্য, আর তার পূর্ব দিকের প্রাচীরের ঘেঁষা একটা প্রকাণ্ড চীনা বট গাছ এবং অন্ধকারাচ্ছন্ন তলার দৃশ্যটি তাকে কি করেছিল? রেখাপাত করেছিল। এখানেই মোটামুটি অতি দীর্ঘ প্রশ্নোত্তরগুলো শেষ হচ্ছে। এবারে লঘু প্রশ্নোত্তর শুরু হচ্ছে এখান থেকে। তো এই প্রশ্নটা যেটা নেওয়া আছে যে কবি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি রচনার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে। এটা তোমাদের পরীক্ষায় মোটামুটি এলে যদি প্রশ্ন আসে এরকম তাহলে কিন্তু আসবে 5 নম্বরের জন্য, ঠিক আছে। তো এগুলোর উত্তরগুলো খুবই বড়, ঠিক আছে। এখান থেকে তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো, কেননা এটা যদি আলোচনা করা হয় তাহলে প্রায় ভিডিওটা আধা ঘন্টার উপরে হয়ে যাবে, যেহেতু এখন আর সময়ও নেই।
তো কবি রবীন্দ্রনাথ জীবন স্মৃতির একটি অপূর্ব দৃষ্টি। কবির বাল্য জীবন স্মৃতি চার ভাগের 3 ভাগে স্থান জুড়ে বসে আছে। এই গ্রন্থটি তার জীবন স্মৃতির কথা তিনি এখানে নির্ভর এবং নিঃসংকোচে বলতে পেরেছেন। আর কবির জীবনে নানা বিচিত্র স্মৃতির চিত্রণে আনন্দরস ভরপুর এই গ্রন্থখানি। মানে তার বাল্য জীবনটা সম্পূর্ণ এখানে আছে। আর নিপুণ শিল্পী বলতে খুব ভালোভাবে তুলিতে স্মৃতি চিত্রগুলি কীরূপে আকার ধারণা করতে পারে এবং তা যে শুধু কল্পনা নয় বরং তা প্রত্যক্ষরূপে দেখার সুযোগ করে দিয়েছে এই জীবন স্মৃতির ও ঘর ও বাহির প্রবন্ধটি কবির একটি বিশেষ বাল্য স্মৃতির জীবন্ত ছবিরূপে ফুটে উঠেছে। তাহলে কি বলা হচ্ছে এখানে বলা হয়েছে যে কবি রবীন্দ্রনাথের বাল্যকালের যে ঘটনাগুলো সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো এরপরে যে প্রশ্ন যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বাল্যকালে রবীন্দ্রনাথের শ্যাম নামের একটি চাকর কৃত অধীনের তার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, তো যেটা এখানে দেয়া হয়েছে, ঠিক আছে, যে শিশুকালে রবীন্দ্রনাথ যে সমস্ত চাকরদের শাসনের অধীনে থাকতেন তাদের মধ্যে একজন চাকর ছিল, তার নাম হচ্ছে শ্যাম। তার যেমন ছিল শ্যাম তেমনি ছিল গায়ের বর্ণ ছিল শ্যাম। আর শ্যামের মাথায় ছিল লম্বা চুল আর তার বাড়ি ছিল খুলনা জেলায়। ঠিক আছে, শ্যাম শিশু রবীন্দ্রনাথের ঘরে একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে খড়ি দিয়ে তাকে চারিদিকে গণ্ডি টেনে দিত আর গম্ভীর মুখ করে জানিয়ে দিত যে গণ্ডির আচ্ছা এখানে বাসরে লেখা আছে, গণ্ডির এটা বাইরে হবে। ঠিক আছে, এটা মিস টাইপিং হয়ে গেছে, বাইরে গেলে বিষম বিপদ আসে। তো শ্যামের বাড়ি কোথায় ছিল? খুলনা জেলায় ছিল। দেখতে কেমন ছিল? শ্যামবর্ণ মানে শ্যাওলা বর্ণ টাইপের। ঠিক আছে, লম্বা লম্বা চুল ছিল, এইসব বিবরণ দেওয়া হয়েছে। এরপরে যেটা 3 নম্বর এখানে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে শিশু রবীন্দ্রনাথ গণ্ডিকে কেন নিতান্তই অবিশ্বাসীর মতো উড়িয়ে দিতে পারতো না? কেন অবিশ্বাসীর মতো? মানে গণ্ডিটা না মেনে যদি সে বার হয়ে যেত তাহলে কি হতো, এরকম তার মনে কেন ধারণা আসেনি বা প্রশ্ন আসেনি? তো এটার কারণ হচ্ছে এটাই যে বাল্যকালে রবীন্দ্র ভিত্ত দেয়া গণ্ডি নিতান্তই, মানে চাকরদের দেয়া গণ্ডিটা নিতান্তই অবিশ্বাসীর মতো উড়িয়ে দিতে পারতো না। কারণ কি ছিল? কারণ বালক রবীন্দ্রনাথের রামায়ণের ঘটনাটা জানা ছিল। বনবাসকালে স্বর্ণ মুগরূপী মায়াবী রাক্ষস ওই মারীচের অনুসরণকারী রামের কোনো বিপদ হইয়াছে মনে করে লক্ষ্মণ বেরিয়ে যান। লক্ষ্মণ যাওয়ার আগে একটি গণ্ডি কেটে সীতাকে সেই গণ্ডির বাইরে যেতে নিষিদ্ধ করেছিল, কেননা গণ্ডি পার হলেই বিপদ হবে। গণ্ডি বাইরে আসার ফলে সীতার জীবনে বিপর্যয় দেখা দিয়েছিল। এটা সবাই জানো তোমরা। ভিখারি ছদ্মবেশে এসে রাবণ সীতাকে গণ্ডির বাইরে আসতে অনুরোধ করলে সীতা গণ্ডির বাইরে আসে আর সঙ্গে সঙ্গে রাবণ তাকে হরণ করে নিয়ে পালিয়ে যান। শিশু রবীন্দ্রনাথ তাই গণ্ডি পার হতে বিপদের সম্ভাবনাকে এড়িয়ে দিতে পারত না, কারণ ছিল এটাই। ঠিক আছে, তো রামায়ণের গল্পটা তার জানা ছিল। এবারে 4 নম্বর যেটা প্রশ্ন নেওয়া আছে যে খাঁচার পাখি কে এবং বনের পাখি বা কে? ঘর ও বাহির প্রসঙ্গে এই দুটি উল্লেখের তাৎপর্য হলো। যারা মূল পাঠটি পড়েছে তারা নিশ্চয়ই জানো যে এখানে খাঁচার পাখি হচ্ছে বাহিরের প্রকৃতি। ঠিক আছে, আর ঘরের পাখি যেটা বা খাঁচার পাখি যে সেটা হচ্ছে ভুল বললাম। এখানে খাঁচার পাখি হচ্ছে রবীন্দ্রনাথ নিজে আর বনের পাখিটা হচ্ছে বাইরের প্রকৃতি। তো চলো দেখা যাক যে খাঁচার পাখিটি গৃহবন্দী বালক রবীন্দ্রনাথের প্রতীক এবং বনের পাখিটি দুর্ব্যাপ্য বাধাবন্ধন মুক্তি বহি প্রকৃতি। বহি প্রকৃতি বলতে বহি শব্দের অর্থ হচ্ছে এখানে বাহির। ঠিক আছে, মানে ঘরের বাইরে। অনন্ত সৌন্দর্যময়ী নিঃসর্গ প্রকৃতি উদার প্রসঙ্গে এসে দাঁড়ায় কোনো উপায় তার ছিল না, কারণ কবির গতি বিধি তখন বাড়ির কঠিন শাসনে নিয়ন্ত্রিত। মানে কবিদের জীবন কাটত চাকরদের বড় ভাইদের শাসনে। ঠিক আছে, এবং গৃহের সীমার অবস্থান করতে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যকে তিনি ফাঁকে ফাঁকে দেখে নিতেন দুই পাখির মতো। খাঁচার পাখি যেমন ব্যাকুলতায় গণ্ডি
বন্ধনকে বন্দী বালক রবিও সেইরূপ একটা আকুলতা অনুভব করত বাইরের ডানা মেলে দেওয়ার জন্য। বাইরের সাথে ঘরের মিলবার উপায় ছিল না, আকর্ষণটা ছিল প্রবল। তো এইভাবে উত্তর লিখবে। এরপরে যদি এরকম প্রশ্ন হয় পরীক্ষাতে যে অনাদর একটা মস্ত স্বাধীনতা, আর উক্তিটির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর এখানে বাকিগুলো আলোচনা করছি না। যদি এরকম প্রশ্ন আসে তাহলে এটা দেখে নিও তোমরা। এরপরে আরেকটা এখানে প্রশ্ন নেওয়া হয়েছে যে পুকুর ধারে চীনা বট গাছটি রবীন্দ্রনাথের চিত্ত কী রূপে রেখাপাত করেছিল। ঠিক আছে, সংক্ষেপে বিবৃতি দাও। তো এখানে তার উত্তর দেওয়া হয়েছে যে চীনা শৈশবে দেখা চীনা বট গাছটি রবীন্দ্রনাথের শিশু মনে বিশেষ রেখাপাত করেছিল। ওই গাছটির চারিদিকে নেমেছিল অসংখ্য ঝুরি, ঝুরি মানে সেই শিকড়গুলো। আর গাছটি তলদেশে আলো আঁধার এক রহস্যময় মায়ালোকের কল্পনা শিশুর মনকে আবিষ্ট করে রেখেছিল। বড় হয়ে রবীন্দ্রনাথ যখন জীবন স্মৃতি লিখেছেন তখন সেই বট গাছটির ছলনা কিন্তু তার স্মৃতি তিনি ভুলতে পারেননি। আর পৌঢ় কবি মানে যখন বয়সপ্রাপ্ত হয়েছিল, কবি নিজেকে ওই বট গাছের প্রভৃত স্বরূপ কল্পনা করতে, কেননা কবির জীবন তখন কত ভাঙা গোড়ার, কত রৌদ্র ছায়ার মধ্য দিয়ে অগ্রসর হয়ে এসেছে। আর বটের ঝুরি তখন কবির জীবনের চারিদিকে নেমে এসেছে। এই জন্য তাকে এটা মনে হচ্ছে। সব থেকে যেটা লাস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, সেটা হচ্ছে যে দীর্ঘ প্রশ্ন উত্তরের যেটা অন্য একটা পার্ট রয়েছে যে ঘর ও বাহির প্রবন্ধের নামকরণের প্রতীক। তো নামকরণ তাৎপর্য সংক্ষেপে বিশ্লেষণ করো। তো এখানে বিশ্লেষণ করা হয়েছে। ঠিক আছে, আর এগুলো আর আলোচনা করছি নি, ভিডিওটা তাহলে অনেক বড়ই হয়ে যাবে। তো তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, যাই হোক, এরকম করে একটা প্যারা শেষ হলো, আর একটা প্যারা এখানে রয়েছে, তার সাথে পরে আর একটা প্যারা এখানে রয়েছে। তো এখানে 3টা প্যারা লিখবে, তবে শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় যেটা এখানে আরেকটা প্রশ্ন নিয়ে আছে যে ঘর ও বাহির প্রবন্ধটি অবলম্বনে কবি রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমের যে সংক্ষেপ লিপিবদ্ধ করো। ঠিক আছে, তো এখানে পরিচয়টা দিতে হবে, সে প্রকৃতি প্রেম কেমন করে করতো বা কেমন ছিল তার প্রকৃতির প্রতি টান। তো যাই হোক, এখানে দেওয়া হয়েছে, দেখো প্রথম প্যারাটাতে দেওয়া আছে যে প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথের কাছে প্রকৃতির আকর্ষণ শৈশব থেকেই দুর্বার ছিল, যেটা আমরা সারাংশত আলোচনা করেছি। যদি এর পূর্বের ভিডিওটা দেখো তাহলে এগুলো না পড়েও অবশ্য উত্তর দেওয়া যাবে। আর নিঃসঙ্গের সঙ্গে অবকাশে গৃহের অবরোধ থেকেই বিস্মিত মানে অবাক হয়ে বিহবল দুই চোখে মেলে ধরে আনন্দ সুন্দর এই মায়াবিনী প্রকৃতির দিকে চেয়ে থাকতেন। তখন গৃহসীমার বাইরের বিশ্ব প্রকৃতির সৌন্দর্য আলিঙ্গন করার জন্য আকুল হয়ে উঠত কবির শিশু মন। আর সুদূর প্রায় সেই শিশু রবীন্দ্রনাথের গৃহগণ্ডির ভিতরে অবস্থান করে কেবলেই বসে বসে ভাবতেন যে কবে তার পায়ের শিকল খসে পড়বে আর খাঁচার দুয়ার খুলে কবি তিনি বনের পাখির মতো উদাস উন্মুক্ত পৃথিবীতে ডানা মেলতে পারবে। তো এইভাবে আলোচনা করা হয়েছে। এর পরবর্তী প্যারা হচ্ছে এটা। ঠিক আছে, আর এটার আরেকটি প্যারা রয়েছে যেটা এখানে। তো এইখানেই এই রচনার অংশটি শেষ হয়, এই প্রশ্ন উত্তর ইয়েটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর বলবো যারা এখনও পর্যন্ত পূর্বের 2টা ভিডিও দেখোনি তারা খুব তাড়াতাড়ি সেগুলো দেখে নাও, কেননা সময় একদমই নেই। আর কমেন্ট করে জানাবেন যে যদি কোনো সমস্যা আছে। ঠিক আছে, তো চলো আবার পরবর্তী ভিডিওতে আসবো বিদ্যাসাগরের যে গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে সেটা নিয়ে, সেটাও রবীন্দ্রনাথেরই লেখা। ঠিক আছে।